সত্যের পাশে থাকতে গিয়ে তানভি হারাতে চলেছে নিজের অস্তিত্ব এবং যে সত্যিটার মুখোমুখি তানভি হতে চলেছে সেটা লুকিয়ে রেখেছে স্বয়ং তার বাবা নিজে। অতীতের এমন কোন সত্যের মুখোমুখি হতে চলেছে তানভি যেটা তার ভবিষ্যৎ জীবনকে নাড়িয়ে দিতে চলেছে? হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, আর তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর একটা লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। কাহিনীর শুরুতেই আমরা তানভি শুক্লাকে দেখব। তানভি শুক্লা পাটনায় থাকে এবং যে লোয়ার কোর্টের একজন উকিল। আর এই হলো তানভীর হাজবেন্ড সিদ্ধার্থ আর ছেলে সোনু। রোজকার মতো সকাল হতেই তানভীর প্রতিবেশী দুজনের মধ্যে ঝামেলা লেগে যায় নোংরা ফেলা নিয়ে। এদিকে তানভীর লেট হয়ে যাচ্ছিল, তাই তার কাজের মেয়েকে সে বলে নিজের কাজে মন দে, ওদের তো এটা রোজের কাজ। ঠিক তখনই সিদ্ধার্থ আওয়াজ দিলে তানভি সেখানে যায় এবং সিদ্ধার্থ নিজের ব্লু শার্টটা খুঁজে পাচ্ছিল না। তানভি সেই শার্টটা খুঁজে দিয়ে বলে যে তুমি ইদানিং একটু বুড়ো হয়ে যাচ্ছ। কথাটা শুনে সিদ্ধার্থ বলে মোটে 2-4টে চুল পেকেছে। এই বলে দুজনে হাসতে থাকে। সিদ্ধার্থের আজকে একটা মিটিং ছিল, সে জল নিগমে কাজ করে, সরকারি কর্মচারী। এই সবাইকে টিফিন দিচ্ছিল। ঠিক তখনই পাশের বাড়ির 2 মহিলা চলে আসে এবং তাদের ঝামেলার কথা বলতে শুরু করে এবং সোনুর স্কুলের দেরি হয়ে যায় এবং সোনু টিফিন না নিয়ে বেরিয়ে পড়ে। তানভি তার পিছু করে বাস থামিয়ে তার টিফিনটা তাকে দিয়ে দেয়, সাথে দিয়ে দেয় সোনুর ইনহেলারটা। কোর্টে সবার জন্য লাড্ডু বানিয়ে নিয়ে যায় তানভি। তানভি রান্না করতে খুবই ভালোবাসে এবং জজ সাহেব মিস্টার ঝাকে সে সুগার ফ্রি লাড্ডু দেয়। জজ সাহেবের সুগার থাকায় জজ সাহেব খুবই আনন্দিত হয় এবং বলে তোমার রান্না এতটাই ভালো তুমি লয়ার না হয়ে কোনো রেস্টুরেন্ট খুলতে পারতে। তবে একথা তানভীর খুব একটা ভালো লাগেনি। আজকে কোর্টের প্রথম কেস ছিল তানভীর ক্লায়েন্ট তার টেলারকে নিজের আন্ডারওয়্যার স্টিচ করার জন্য 1.5 মিটার কাপড় দিয়েছিল, কিন্তু তার টেলার 1/2 মিটার ইউজ করেনি এবং সেটা নিজের কাছে রেখে দিয়েছিল আর 1 মিটার কাপড় দিয়ে একটা আন্ডারওয়্যার তৈরি করে দেয়, যেটা ছিল খুবই ছোট। তাই সেদিন যখন তার ক্লায়েন্ট নিজের ওয়াইফের সাথে ফুচকা খাচ্ছিল তখনই এক চোর এসে তার ওয়াইফের পার্সটা চুরি করে নিয়ে দৌড়ায়, আর তার ক্লায়েন্ট তার পেছনে দৌড়ালে আন্ডারওয়্যার টাইট থাকার জন্য পড়ে যায় এবং তার হাত ফ্র্যাকচার হয়ে যায়। ওটে সেই আন্ডারওয়্যারটা পেশ করে তানভি, যার ফলে সে কেসটা জিতে যায়। দিন সিদ্ধার্থ বাড়িতে ফিরলে তানভি বলে যে আজ আমি কেসটা জিতে গেছি, চলো আমরা বাইরে কোথাও ডিনার করে আসি। কিন্তু সিদ্ধার্থ বলে আজ আমার কিছু বন্ধু বান্ধব আসবে তাদের স্ত্রী নিয়ে, সুতরাং ঘরেই তুমি কিছু একটা ভালো রান্না করে ফেলো। তানভি সকলের জন্য খুব আনন্দ করে রান্না করে এবং সব গেস্টরা চলে আসলে তানভি ভালো করেই খাবারগুলো সার্ভ করে দেয় এবং ওই মহিলা দুজন মনে করে তানভি হয়তো হাউসওয়াইফ, কিন্তু তানভি বলে সে একজন লয়ার। এই কথাটা শুনে তাদের মুখটা চুন হয়ে যায়। ঠিক তখনই তানভীর হাজবেন্ড ব্যাপারটা বুঝে বলে তানভি ছোটোখাটো কেস লড়ে ও রান্নাটা খুবই ভালো করে, যে কথাটা তানভীর মোটেও ভালো লাগেনি। এবং রাতে সে তার হাজবেন্ডকে বলে তুমি আমাকে এইভাবে ছোট করলে সকলের সামনে। তার হাজবেন্ড ব্যাপারটা তাকে বুঝিয়ে দেয় যে আমি তোমাকে ছোট করতে চাইনি, তবে তুমি লয়ার এই কথাটা জানতে পেরে আমার অফিস কলিগের স্ত্রীরা নিজেদের ছোট মনে করছিল, সেই জন্য আমি ব্যাপারটা সামলাতে গেছিলাম। তানভিও ব্যাপারটা বুঝে চুপ করে যায়। তানভীর কাছে রিঙ্কি কুমারী নামের একজন 3rd ইয়ার বিএসসি স্টুডেন্ট আসে এবং যে নিজের খাতাটা রিচেক করানোর জন্য আপিল করতে চায়। রিঙ্কি জানায় সে খাতাটা রিচেকিংয়ের জন্য একবার আবেদন দিয়েছিল, তবে তার খাতা রিকাউন্টিং করে আবার তার সেম নাম্বার এসেছে, কিন্তু রিচেকিং আর হয়নি। এ কথাটা শুনে তানভি রিঙ্কিকে বলে তুমি আরেকবার এক্সাম দাও। তখন রিঙ্কি বলে যে তার বাবা রিক্সা চালায়, সামান্য একজন মানুষ, একটা বছর নষ্ট হওয়া মানে তার কাছে পুরো জীবনটার অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়া। তাই সে চায় যে তার খাতাটা আরেকবার রিচেকিং করা হোক। তার মনে হয় যে সে 60 আপ নাম্বার পাবেই। রিঙ্কি তানভিকে জানায় সে সায়েন্সের স্টুডেন্ট, হয়তো তার ইকুয়েশন পুরো ঠিক হবে না হলে পুরো ভুল। সে বাড়িতে রিচেক করেছিল, তার নাম্বার 60 আপ হবেই। তানভি কথাটা শুনে অ্যাপিল করে দেয় লোয়ার কোর্টে।
কলেজের প্রিন্সিপাল এই কেসটি লড়ার জন্য শহরের সবথেকে নামী উকিল নীলকণ্ঠ মিশ্রাকে হায়ার করেন। মিশ্রাজি জীবনের একটা কেসও হারেনি। মিস্টার ঝা এত বড় উকিল নীলকণ্ঠকে নিজের লোয়ার কোর্টে দেখে খুবই অবাক হয়েছিলেন। প্রসিডিং শুরু হয়ে যায়। তানভীর বলে তার ক্লায়েন্ট রিঙ্কি 3rd ইয়ারের বিএসসি স্টুডেন্ট এবং সে চায় যে তার খাতাটা রিচেকিং হোক। এই উত্তরে মিস্টার নীলকণ্ঠ বলে যে তাহলে তো ইউনিভার্সিটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি করছে? তখন তানভীর বলে সে ইউনিভার্সিটিতে গেছিল, তবে খাতাটা রিকাউন্টিং হয়েছে, রিচেকিং নয়, এবং সেম নাম্বারই চলে এসছে। তবে রিঙ্কির বিশ্বাস তার 60%-এর ওপর নাম্বার আসবে। এরপর নীলকণ্ঠ বলে যে ফার্স্ট ইয়ারে 2টো সাবজেক্টে ফেল হয়ে গেছিল রিঙ্কি এবং সেকেন্ড ইয়ারে সে 38% পেয়েছিল, সুতরাং এতটা বেশি নাম্বার এই সময় কেন এক্সপেক্ট করছে? তখন তানভীর বলে এবার ও খুবই খেটেছে। নীলকণ্ঠ জজ সাহেবকে কেসটা ডিসমিস করার আর্জি জানালে জজ সাহেব বলে 3 দিন পরে রায় দেওয়া হবে, কারণ এখন অন্য কেসের সময় হয়ে গেছিল। এই 3 দিন ধরে তানভী বিহার ইউনিভার্সিটি এবং নীলকণ্ঠের ব্যাপারে সার্চ করে এবং 3 দিন পর যখন কেস চলছে তখন তানভী জানায় যে এই ইউনিভার্সিটি থেকে 3 বছর আগে একটা ছেলের আত্মহত্যার খবর আসে, কিন্তু তিনি এত বড় উকিল হওয়া সত্ত্বেও তখনও এই কেসটা লড়ছিলেন। আর আজকে যখন কেসে কোনো দম নেই বলে উনি বক্তব্য করছেন, তবু এই কেসটাই সামান্য কেসটা লড়ার জন্য তিনি লোয়ার কোর্টে কেন এসেছেন? তানভীর কথায় নীলকণ্ঠ হাসতে শুরু করে এবং রিঙ্কিকে কাঠগড়ায় ডাকে। রিঙ্কিকে নাজেহাল করার জন্য তার কাছে জানতে চায় যে এবারে সে কাকে ভোট দিয়েছে। রিঙ্কি জানায় খুশবন্ত কুমারকে, কিন্তু এ কথা শুনে নীলকণ্ঠ বিশ্বাস করতে চায় না। রিঙ্কি বলে আপনার বিশ্বাসে কি যায় আসে, আমি তো ওকেই ভোট দিয়েছি। তখন নীলকণ্ঠ বলে তোমার বিশ্বাসে কি যায় আসে, ইউনিভার্সিটি যখন বলে দিয়েছে তোমার ওই মার্কস এসছে, তাহলে ওই মার্কসই এসেছে। একথা শুনে তানভী কন্টেস্ট করে জানায় যদি ইলেকশনে ভুল হয় তাহলে নেতারাও রিচেকিং করার অনুমতি পায়, তাহলে রিঙ্কি কেন পাবে না? একথা শুনে খুবই চালাকির সঙ্গে নীলকণ্ঠ বলে আমি আদালতের কাছে আর্জি জানাচ্ছি যে আমাদের কলেজের পক্ষ থেকে একটা বোর্ড গঠন করা হবে এবং তারাই চেক করবে রিঙ্কির খাতা। আবার কথা শুনে আদালতও রাজি হয়ে যায়, তবে তানভীর মনে একটা ডাউট থেকেই যায়। কাহিনী 2 মাস এগিয়ে যায়। সিদ্ধার্থ একদিন তানভীর কাছে জানতে চায় যে রিঙ্কির কি হলো। তানভী জানায় যে 2 মাস পর রিঙ্কির আবার রেজাল্ট বেরিয়েছে, কিন্তু সেম মার্কস এসেছে। এরপর তানভী বাজারে গেলে সেখানে মিস্টার ঝা এবং তার ওয়াইফের সঙ্গে তার দেখা হয়ে যায় এবং মিসেস ঝা তাকে উইকেন্ডে বাড়িতে আসতে বলে। তানভী সেখানে গেলে মিস্টার ঝায়ের কাছে জানতে চায় হয়তো তার বদলে অন্য কোনো ভালো উকিল হলে রিঙ্কি কেসটা জিতে যেত। মিস্টার ঝা বলে সবই ঠিক ছিল, তোমার রিসার্চ ওয়ার্ক আরও বেশি করা দরকার ছিল। তখনই তানভীর একটা ফোন আসলে তানভী ছুটে হসপিটালে চলে যায় এবং আমরা জানতে পারি যে রিঙ্কি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। তানভী রিঙ্কিকে কথা দেয় যে কেসটা সে আবার রিওপেন করবে। তানভী এই কেসটা সম্বন্ধে খুবই রিসার্চ করতে শুরু করে দেয় এবং খোঁজ লাগায় যে একটা সাংবাদিক এর আগেও এই ধরনের কেস নিয়ে লেখালেখি করেছিল। তানভী পৌঁছে যায় সেই সাংবাদিক সুরেন্দ্র কুমারের কাছে, যিনি এখন মুদির দোকান চালান। সুরেন্দ্র কুমার কোনোভাবেই তানভীর হেল্প করতে চাইছিল না, কারণ তিনি বলে এই সাংবাদিকতার জন্য তার জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, তার স্ত্রী প্যারালাইসিস হয়ে গেছে। জানায় যে রিঙ্কি নিজেকে শেষ করে দিতে গেছিল, এবার তাকে বাঁচানো গেছে, পরের বার সেটা নাও হতে পারে। এ কথা শুনে সুরেন্দ্র কুমার জানায় যে বিহার ইউনিভার্সিটির সম্বন্ধে তিনি আগেও লেখালেখি করেছেন। আসলে এমন অনেক স্টুডেন্ট থাকে যারা পাশ করে উঠতে পারে না এবং তাদের মার্কস চেঞ্জ করে দেওয়া হয় গরিব স্টুডেন্টদের মার্কসের সাথে, যারা তুলনামূলকভাবে কোনো রকম আওয়াজ তুলতে পারবে না, নিজেদের দাবি জানাতে পারবে না। 14 বছর আগে এই ধরনের একটা কেস সম্বন্ধে তিনি অনেক লেখালেখি করেছেন, কিন্তু সেও কোনো সুবিচার পায়নি। তানভী বলে যে রুমের রেজাল্ট সেট করা হয় সে রুমে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা থাকবেই। তখন সুরেন্দ্র কুমার বলে সিসিটিভি তো থাকে, কিন্তু তার আড়ালে এমন কিছু স্পট থাকে যেখানে কোনো রকম সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে না, আর ম্যানেজমেন্টের লোকেরা এই সবটাই জানে, আর হয়তো রিঙ্কির সাথে এমনই কিছু একটা হয়েছে। এরপর তানভী তার পুরনো ক্লায়েন্ট গুপ্তাজির কাছে যায়। গুপ্তাজি কোচিং সেন্টার চালায় এবং ইউনিভার্সিটির ক্লার্ক শ্রীবাস্তবের সাথে তার চেনাশোনা আছে, তাই তার সাথে গিয়ে কিছু কথা বলতে যায় তানভী, তবে শ্রীবাস্তব তাকে দেখে এড়িয়ে চলে যায়।
ঘটনাটা লক্ষ্য করে ওই ইউনিভার্সিটির প্রিন্সিপাল মিস্টার সিং এবং তানভীর ওপরে খুব বিরক্ত হয়, কারণ কাউকে না বলে যখন তখন ইউনিভার্সিটিতে প্রবেশ করা যায় না। তানভীরও বলে দেয় যে রিঙ্কির মার্কসের সঙ্গে কোনো একটা ঘোটালা হয়েছে, যেটা আমি বের করে ছাড়বই। একথা শুনে প্রিন্সিপাল তাকে বাইরে চলে যেতে বলে। এরপর দেখা যায় যে তানভীকে সেখানকার খুব নামকরা পলিটিশিয়ান মিস্টার রঘুবীর দেখা করতে ডাকে এবং তানভীকে সে জানায় একবার তাদের বাড়ির নল খারাপ হয়ে গেছিল এবং তার বাবা কোনো মেকানিককে না ডেকে একেবারে জল নিগমে ফোন করে দেয়। তারপর তানভীর হাজব্যান্ড সিদ্ধার্থ নিজেই গিয়ে তাদের নল ঠিক করে দেয়, আর এরপরেই তার বাবার আশীর্বাদে সিদ্ধার্থের প্রমোশন হয়। এই কথাটা শুনে তানভী খুবই অবাক হয়, কারণ তানভী আগে জানতোই না যে সিদ্ধার্থ এইভাবে প্রমোশন পেয়েছে। এরপর রঘুবীর সরাসরি তানভীকে বলে যে রিঙ্কির কেসটা সে যেন বন্ধ করে দেয় এবং রিঙ্কিকে বলে রিঙ্কি সারা জীবন যতটা পড়তে চায় তার সবটা খরচা রঘুবীর দিয়ে দেবে, তবে তার এই রেজাল্ট নিয়ে সে যেন আর মাথা ব্যথা না করে, কারণ তার রেজাল্টটা দেয়া হয়েছিল রঘুবীরকে। রিঙ্কি আসলে 63 মার্কস নিয়ে পাশ করেছে, যেটা পেয়েছে রঘুবীর, আর রঘুবীরের 30% মার্কসটা দেওয়া হয়েছিল রিঙ্কিকে। এরপর এক প্রকার হুমকি দিয়ে রঘুবীর তানভীকে কেসটা ছেড়ে দিতে বলে। রাতে তানভীর ঘুম আসছিল না, বাগানে এসে একাই বসেছিল। তখনই সিদ্ধার্থ তার কাছে এসে জানতে চায় কি হয়েছে। তানভী বলে, তোমার মনে আছে 4 বছর আগে তোমার যখন প্রমোশন হয়েছিল আমরা কত আনন্দ করেছিলাম, সেদিন আমরা সবাই মিলে একসাথে পুজো দিতে গেছিলাম, কিন্তু আজকে হঠাৎ রঘুবীরের কাছে গিয়ে আমি জানতে পারি যে তুমি ওদের বাড়ির নল সারিয়েছো এবং যার ফলে তুমি প্রমোশন পেয়েছো। এ কথাটা কি সত্যি? আজকে এই কথার কোনো উত্তর ছিল না সিদ্ধার্থের কাছে। সিদ্ধার্থ রঘুবীরের কথা শুনে একটু ঘাবড়ে যায় এবং তানভীকে এই কেসটা থেকে দূরে থাকতে বলে। পরের দিন রিঙ্কি তানভীর কাছে দেখা করতে আসলে তানভী জানায় যে তার মার্কস পেয়েছে রঘুবীর সিং এবং তিনি বলেছেন যে রিঙ্কি যতদিন পড়াশোনা করতে চায় সে সবটা অ্যাফোর্ড করবে, শুধু এই কেসটা বন্ধ করে দিতে হবে। কিন্তু রিঙ্কি আজ কোনো মতেই তার ভবিষ্যতের সাথে কাউকে খেলতে দেবে না, তাই সে ঠিক করে যে তার নাম্বারটা সে আদায় করে ছাড়বেই। এদিকে রঘুবীর মিস্টার মিশ্রাকে ভালো করে হুমকি দিয়ে দেয় যে এই কেসটা তাকে জিততে হবেই। কোর্টে কেসটা আবার রিওপেন হয়। মিস্টার মিশ্রা ইউনিভার্সিটির একটা ক্লার্ক মাধবকে ডাকে এবং জিজ্ঞাসা করে যে অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম হওয়াতে রিঙ্কির বাবা তাকে কত টাকা দিয়েছিল। ওই ব্যক্তি জানায় যে রিঙ্কির বাবা তাকে 4000 টাকা দিয়ে তার অ্যাটেন্ডেন্স বাড়িয়েছে। যেখানে 75% অ্যাটেন্ডেন্স ছাড়া কেউ পরীক্ষা দিতে পারে না, সেখানে রিঙ্কির অ্যাটেন্ডেন্স ছিল 60% এবং 4000 টাকা দিয়ে তার অ্যাটেন্ডেন্স বাড়ানো হয়েছে, তারপর রিঙ্কি পরীক্ষা দিতে পেরেছিল। এই কথাটা শুনে তানভী খুবই রেগে যায় রিঙ্কির ওপর, কারণ তারা আগে এরকম কোনো কথাই তাকে জানায়নি। তবে রিঙ্কি আর তার বাবা তানভীর কাছে ক্ষমা চায় এই কথাটা লুকানোর জন্য। পর তানভী মিস্টার মিশ্রার কথাটাকে কন্টেস্ট করে বলে যে এই কথাটা প্রমাণ হয় যে ইউনিভার্সিটিতে টাকা দিয়ে অনেক কাজই করানো যেতে পারে, কি নাম্বারও চেঞ্জ করা যেতে পারে। এ কথা শুনে মিস্টার মিশ্রা তাকে খুবই চাপ দেয়, বলে আপনি কি সত্যি জানেন যে রিঙ্কির নাম্বার কে পেয়েছে? তাহলে বলে ফেলুন, আদালতের সময় কেন নষ্ট করছেন? চাপে পড়ে তানভী বলে ফেলে যে রঘুবীরের কাছে রিঙ্কির নাম্বারটা গেছে। এ কথা বলা মাত্রই আগুনের মতো ছড়িয়ে পড়ে, কারণ কোনো বড় পলিটিশিয়ানের নামে এই ধরনের কথা উঠলে সেটা সংবাদ মাধ্যমে খুব তাড়াতাড়ি রটে যায়। কেস সংবাদ মাধ্যমের সামনে রঘুবীরের বাবা বলে যদি এ ঘটনা সত্যি হয় তাহলে রঘুবীর এই বছর ভোটে দাঁড়াতে পারবে না। এদিকে পরের হিয়ারিংয়ে নিজের ইমেজ ঠিক রাখার জন্য রঘুবীর কোর্টে উপস্থিত হয় এবং তখন তানভী তাকে জিজ্ঞাসা করে যে আপনি সেদিন রিঙ্কু কুমারীর সারা জীবনের পড়াশোনার খরচা চালানোর জন্য আমাকে বলেছিলেন, কিন্তু কেন বলেছিলেন? এ কথা শুনে রঘুবীর বলে আমি রিঙ্কু কুমারীর মতো অনেক মেয়েদেরই পড়াশোনার খরচা চালাই, সেটা আপনি জানেন নিশ্চয়ই। তানভী সরাসরি বলে দেয় যে রিঙ্কু কুমারীর মার্কসটা আপনি ফিরিয়ে দিন যদি ওর কোনো উপকার করতে চান। এ কথা শুনে রঘুবীর বলে ওর মার্কস আমি নিইনি, আর এটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে ওর মার্কস আমি নিয়েছি তাহলে এবার আমি ভোটে দাঁড়াবো না। কোর্ট তানভীকে 1 সপ্তাহ টাইম দেয় প্রমাণ জোগাড় করার জন্য। যাওয়ার সময় রঘুবীর তানভীকে হুমকি দিয়ে যায়। পরের দিনই সিদ্ধার্থকে তার অফিসেই একটা স্ক্যামে ফাঁসানো হয়। বলা হয় 1.5 লাখ কলের অর্ডার দেওয়া সত্ত্বেও সিদ্ধার্থ 70,000 কল ইউজ করেছে এবং এইটা বিশাল বড় স্ক্যাম। সিদ্ধার্থর নামে কেস চলে এবং সিদ্ধার্থকে সাসপেন্ড করে দেওয়া হয়।
সিদ্ধার্থ তার অফিসের কোনো কথাই তানভীরকে জানায় না, কারণ সে চায় তানভী এই কেসটা জিতুক। তবে তানভী যখন রিঙ্কু কুমারীর সাথে কথা বলতে গেছিল, ঠিক তখনই তার বাড়িতে কিছু লোক পাঠানো হয় এবং তাদের বাড়িতে বুলডোজার চালিয়ে তার সামনের বালকনিটা ভেঙে ফেলা হয়, কারণ কোর্ট থেকে নোটিশ দেখানো হয় যে তাদের এটা ইললিগাল। বাড়িতে পৌঁছে নিজের বাড়ির এই অবস্থা দেখে খুবই ভেঙে পড়ে। এদিকে সিদ্ধার্থের অফিসের স্যার দেখা করতে যায় রঘুবীরের সাথে, আর এখানেই বোঝা যায় যে রঘুবীর ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসিয়েছে। এদিকে বাড়িতে এত ধুলো হওয়ায় সোনুর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং তাকে ভর্তি করানো হয় নার্সিংহোমে। তানভীর বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যাতে এই কেসটা থেকে দূরে সরে যায়, কারণ এই কেসটার জন্য তার পরিবারে এত ঝামেলা হচ্ছে, কিন্তু তানভী কোনোভাবেই এই কেসটা থেকে সরতে রাজি নয়। তখন তানভীর বাবা বলে, তুমি কি জানো তোমার এই কেসে থাকার জন্য সিদ্ধার্থকে নিজের চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ওর নামে কেস চলছে। তানভী আকাশ থেকে পড়ে, কারণ তানভী এর কিছুই জানে না। এরপরেও তানভী কেসটা ছাড়তে চায় না, কারণ সে বলে সে একজন উকিল, তাই এই কেসটা সে সত্যের পথে দাঁড়িয়েই লড়বে। তখন তানভীর বাবা বলে, তুমি নিজে ঠিক করে জানো তো তুমি উকিল, কারণ তুমি ছোটোর থেকে উকিল হওয়ার জন্য খুবই চেষ্টা করতে, কিন্তু তুমি পড়াশোনায় কোনোদিনই ভালো ছিলে না, আর ফাইনালে গিয়েও তুমি ফেল করেছিলে, তাই আরেকজনের রেজাল্ট তোমাকে দেয়া হয়েছে যাতে তুমি নিজের স্বপ্নটা পূরণ করতে পারো। একথা শুনে তানভী খুবই ভেঙে পড়ে এবং তার বাবার কাছে জানতে চায় যে কার রেজাল্ট তাকে দেয়া হয়েছে। তার বাবা জানায় আনসারি নামে একজনের রেজাল্ট তাকে দেয়া হয়েছে। তানভীর খেয়াল হয় যে ওই সাংবাদিক তাকে আনসারির কথাই বলেছিল। তানভী খোঁজ নিয়ে ওই আনসারির সাথে দেখা করতে যায়। আনসারি এখন গাড়ি ঠিক করে, সে একজন মেকানিক। তানভী আনসারির কাছে জানতে চায় যে তার ব্যাপারে তো অনেক লেখালেখি করেছিল সেই সাংবাদিক, কিন্তু তার কি কোনো সুরাহা হয়েছে? তখন আনসারি জানায় তার কোনো সুরাহা হয়নি। তানভী আনসারিকে জানায় সে রিঙ্কু কুমারীর কেসটা লড়ছে এবং এই ধরনেরই মার্কস কেলেঙ্কারির একটা কেস এটা। তানভী আনসারিকে বলে পরের দিনই তার এই কেসটার আরেকটা শুনানি আছে, তাই সে যাতে কোর্টে প্রেজেন্ট থাকে, তাহলে তানভী অনেকটা মনের জোর পাবে। কিন্তু নিজের যে কথাটা তানভী বলতে এসেছিল সেটা আজও সে বলতে পারেনি। এদিন আনসারি তার স্ত্রীকে নিয়ে কোর্টে হাজির হয়। প্রসিডিওর শুরু হয়। তানভী আনসারিকে কাঠগড়ায় ডাকে এবং বলে 14 বছর আগে আপনার সঙ্গে এরকম একটা কেলেঙ্কারি হয়েছিল, তাই আপনি বলুন তো তখন আপনি কতটা মার্কস আশা করছিলেন? তখন আনসারি বলে 50% কি 55% হবে। তানভী তার নিজের মার্কসটা তুলে দেয় আনসারির এবং বলে 52 মার্কস আপনি ক্যারি করেছিলেন, কিন্তু আপনার রোল নাম্বার সেটা থেকে সরিয়ে 31% করে দেওয়া হয়েছিল। আনসারি পুরোই অবাক হয়ে যায় এবং মিস্টার মিশ্রা কনটেস্ট করে বলে তাহলে ওর মার্কশিটের সাথে কার মার্কশিট বদলে দেওয়া হয়েছিল, সে কোথায়, তাকে কোর্টে প্রেজেন্ট করুন। একথা শুনে তানভী বলে সে এখন কোর্টেই প্রেজেন্ট আছে। এরপর তানভী তার ড্রেসটা খুলে রাখে এবং নিজেই কাঠগড়ায় উঠে দাঁড়ায়। সবাই খুবই অবাক হয়। তানভী কাঠগড়ায় দাঁড়িয়ে বলে সেই ব্যক্তি হচ্ছে আমি। তার বাবা তানভীকে আটকানোর চেষ্টা করলে তানভী বলে জানি বাবা, আমি তোমার খুবই আদরের, কিন্তু আমার আদরের আমার ভালোবাসার ভাগটা অন্য কারোর দুঃখের কারণ হোক সেটা আমি কখনোই চাইবো না। যদি আমার স্বপ্ন পূরণ করার জন্য 14 বছর আগে আমার মার্কশিট না বদলাতে, তাহলে হয়তো আমি আরেকবার পরীক্ষা দিতে পারতাম, কিন্তু আমার বদলে আনসারি আজকে এইখানে লয়ার হিসেবে দাঁড়িয়ে থাকতো, কিন্তু সেটা যখন হয়নি তখন আজ কোর্টে সত্যিটা স্বীকার করার দিন। এ কথা শুনে মিস্টার মিশ্রা বলে তাহলে উনি যখন উকিলই নন তাহলে ওনার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত এবং এই কেসটার কোনো ভিত্তি রইল না। কথা শুনে জজ সাহেব থামিয়ে দেয় মিস্টার মিশ্রাকে এবং বলে এই ঘটনা যদি সত্যি করে হয় তার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। রিটায়ার্ড টিচারদের নিয়ে একটা টিম গঠন করা হবে যারা রিঙ্কি কুমারী এবং রঘুবীরের পেপার আবার রিচেক করবে, আর এই ধরনের নাম্বার ফ্রডের শিকার যাতে আর কোনো গরিব ছাত্রছাত্রী না হয় সেদিকে সরকার বিশেষ নজর রাখবে। কোর্টের এমন রায় আসায় সবাই খুবই খুশি হয়। রিঙ্কি জড়িয়ে ধরে তানভীকে। এ খবর টেলিভিশনে দেখে রঘুবীর খুবই বিরক্ত হয়, কারণ এবার তার ভোটে দাঁড়ানো আর হবে না। কোর্ট থেকে বেরোনোর সময় মিস্টার ঝা একটা আক্ষেপ প্রকাশ করে। তানভীকে বলে তোমার হাতের লাড্ডু খাওয়া আমার আর হবে না। তানভী বলে যে চিন্তা করবেন না স্যার, আমি আবার পড়াশোনা করে আপনার কোর্টেই উকিল হয়ে আসব, তবে এটা খুব বেশি দিন লাগবে না। যেটা শুনে মিস্টার ঝা খুবই খুশি হন।
তানভীকে নিতে তার হাজবেন্ড সিদ্ধার্থ সেখানে আসে এবং দুজনে একসাথে আজকে লাঞ্চ করতে যায়। আজকের কাহিনী এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো গল্পের সাথে। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটা কিন্তু জানিয়ে দিতে পারো, আর তোমরা কোথা থেকে দেখছো সেটা জানাতে ভুলো না। আমাদের খুব ভালো লাগবে আমাদের ভিউয়ার্সরা কোথা থেকে আমাদের দেখছে এটা জানতে পেরে। একটা লাইক অবশ্যই করে দিও। মনে রাখবে তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক উৎসাহী করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।